এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ইংরেজি দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর এটি হলো কমপ্লিটিং সেন্টেন্স। এটা তোমাদের 4 নম্বর সমস্যায় থাকে। আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আজকে কথা বলবো। চলো তাহলে। কমপ্লিটিং সেন্টেন্স জানতে হলে তোমাদেরকে কিছু সার্টেন রুল জানতে হবে, ঠিক আছে? রুলের মধ্যে থেকে তোমাদেরকে সেন্টেন্সটা অর্ধেক সেন্টেন্স দেয়া থাকবে, তারপর এটাকে কমপ্লিট করতে হবে রুল অনুসারে। তাহলে আজকে আমরা কয়েকটা রুল নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদেরকে বিভিন্ন বোর্ডে বারবারই আসে। এইসব রুলগুলো আগে আমি প্রায়োরিটি দিয়েছি। চলো দেখো, আমি একটা শব্দ লিখেছি, একটা ফ্রেজ লিখেছি, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু তোমরা নোট করে নিতে পারো। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন এডিশন টু, এডিক্টেড টু, ডেডিকেটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এবং উড ইউ মাইন্ড। আমি আবার বলছি, এই জিনিসগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা একটা সেন্টেন্স লিখি, দে কেম টু ইউ, তারা তোমার কাছে এসেছিল। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তারা তোমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু। কিসের জন্য? উইথ এ ভিউ টু। এখন যে ভার্বটা আসবে এটা অবশ্যই উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটা আসবে এটার সাথে আইএনজি করে দিতে হবে। তাহলে আমরা এটা পূরণ করতে পারি, দে কেম টু ইউ উইথ এ ভিউ টু গেটিং হেল্প, গেটিং হেল্প, বাট you scolded them without any reason. Any reason. তোমরা অন্য কিছু দিয়ে সেন্টেন্সটা পূরণ করতে পারো। তাহলে আবার বলি, এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, in addition to, addicted to, dedicated to, cannot help, could not help এবং would you mind। এই জিনিসগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যে ভার্বটা থাকবে এখানে, যে আমি গেটিং ভার্বটা আনছি এটাকে আইএনজি করে দিছি, ঠিক আছে? কিসের জন্য? কারণ হলে যে এখানে আছে উইথ এ ভিউ টু। ওকে, এটা তোমরা নোট করে নিতে পারো এই শব্দগুলো। তারপর দেখো, আনটিল, টিল। আনটিল, টিল শব্দের অর্থ হলো যতক্ষণ না পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত, যেমন আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, ওয়েট, অপেক্ষা করো, টিল দ্য রেইন ডাজ নট স্টপ, ডাজ নট স্টপ। ওকে, আমরা এখান থেকে পূরণ করছি। ওকে, এখন গুরুত্বপূর্ণ কথা হলো, রুল তো সবাই বুঝতে পারো, নর্মালি বই থেকে পড়লেও বুঝতে পারো, কিন্তু ঝামেলা হলো যে আনটিল এবং টিলের ক্ষেত্রে যে সমস্যাটা, এটা হলো আনটিলের পরে অবশ্যই তোমাকে পজিটিভ সেন্টেন্স দিতে হবে। এখানে নেগেটিভ ইউজ করা যাবে না, কিন্তু টিলের ক্ষেত্রে টিলের পরে তুমি নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা তাই ইউজ করতে পারো। তাহলে আমরা যদি এখানে আনটিল দিতাম তাহলে এখানে ডাজ নট শব্দটা লিখতে পারতাম না। ওকে, আর টিলের ক্ষেত্রে তুমি পজিটিভ নেগেটিভ দুইটাই ইউজ করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি তোমাদের অনেক সময় খাতায় দেখেছি যে আনটিল এবং টিল বানানটা ভুল হয়, যদিও এটা একটা সিলি ম্যাটার, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আনটিল, আনটিল বানানটা হলো UNTIL, ডবল এল না, ঠিক আছে? আর টিল TILL, টিল, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবে, তাহলে তোমাদের আশা করি ভালো হবে। তারপর দেখো সিন্স, ঠিক আছে? সিন্সের মূলত দুইটা নিয়ম আছে, আরও অন্যভাবে করা যায়। সিন্স অর্থ যদি কারণ হয় তাহলে অন্য। সিন্স এখানে সময় বোঝাবে। যেমন দেখো, আমরা লিখতে পারি মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স। সিন্সের নিয়ম হলো প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা
পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কি হবে, আমরা লিখেছি পাস্ট পারফেক্ট টেন্স, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর চলে গেছে সিন্স উই মেট, আমরা যখন সাক্ষাৎ করেছিলাম তারপর অনেক বছর চলে গেছে। এটা শুধু এইটা খেয়াল করো যে এখানে পাস্ট পারফেক্ট আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট আছে, এই জন্য এটা হবে পাস্ট ইনডিফিনিট। আর এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো এখানেও তাই থাকতো, পাস্ট ইনডিফিনিট থাকতো। আর এখানে যদি হ্যাড থাকতো তাহলে কি হতো, হ্যাড। এখানে যদি পাস্ট পারফেক্ট থাকতো তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হতো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, অথবা পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট। ব্যাপারটা একটু খোলাই ফেলার মতো, ঠিক আছে? আমি আবার বলে নিই, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এটা, ঠিক আছে? ওকে, এই যে দেখো, এখানে যদি পাস্ট ইনডিফিনিট দিতাম, এখানে আমরা হ্যাড দিতাম। ওকে, তারপর দেখো টু এর ক্ষেত্রে এটার অর্থ হলো টু এর কোনো পার্থক্য না, উচ্চারণে তেমন একটা পার্থক্য নেই। টু এই টু এর পরে TW এর পরে অবশ্যই কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। আর এই টু এর পরে অবশ্যই ভার্ভের B1 ভার্ভের বেস ফ্রেম বসবে। TW এর পরে অ্যাডজেক্টিভ বসবে এবং TU এর পরে ভার্ভের বেস ফ্রেম বসে। দেখো আমরা একটা সেন্টেন্স লিখি, দ্য পেশেন্ট ইজ, টু দিলাম TW, এখন একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারে হবে, তাহলে আমরা ইউজ করতে পারি উইক। দ্য পেশেন্ট ইজ টু উইক, তারপর একটা টু আনলাম। ওকে, একটা টু আনলাম, এই টু এর পর অবশ্যই বারবার বেস ফ্রম ইউজ করতে পারে। টু ধরো ওয়াক, যে রুগীটা এত দুর্বল যে হাঁটতে পারে না, টু উইক টু ওয়াক। ওকে, TW এর পরে অ্যাডজেক্টিভ, এই TU এর পরে বারবার বেস ফ্রম। এখন বলতে পারো যে এই টু এর মধ্যে কোনো কিছু বসবে, অবশ্যই বসা যাবে, এখানে বসানো যাবে। যেমন আমি একটা সেন্টেন্স বলতে পারি, দ্য বক্স ইজ টু হেভি, হেভি হলে অ্যাডজেক্টিভ, ফর মি শব্দটা এক্সট্রা আনলাম, ফর মি টু ক্যারি, ঠিক আছে? এভাবে তোমরা মধ্যে দিতে পারবা। আবার TU এরপরে যে ভার্ব থাকে, ভার্বের পরও তুমি অন্য কিছু এক্সটেনশন দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো সো দ্যাট, এটা খুবই আসে, সো দ্যাট আর সো ডট দ্যাট, কথা একই রকম, যাতে। যেমন দেখো আমি একটা সেন্টেন্স লিখতে পারি, দ্য গার্ল, খেয়াল করো, দ্য গার্ল read carefully so that, যাতে she, আচ্ছা আমরা জানি সো দ্যাটের পরে ক্যান আসবে অথবা কুড আসবে। এখন কখন ক্যান আসবে, কখন কুড আসবে? যদি এখানে পাস্ট ফর্ম থাকে তাহলে এখানে কুড হয়ে যাবে, যদি প্রেজেন্ট ফর্ম থাকে এখানে ক্যান হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, তাহলে এটা কি পাস্ট ফর্মে আছে না প্রেজেন্ট ফর্মে আছে? দ্য গার্ল রেড কেয়ারফুলি, তাহলে এটা কি পাস্ট ফর্মে আছে না প্রেজেন্ট ফর্মে আছে? অবশ্যই পাস্ট ফর্মে আছে। যদি পাস্ট ফর্মে না থাকতো, কারণ দ্য গার্ল হইল ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এস বাই ইএস যোগ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয় নাই, এই জন্য বুঝতে হবে যে আমাদের এটা পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা করতে পারি ক্যানের বদলে কি হবে, কুড, যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে এখানে কুড হবে। দ্য গার্ল রিড কেয়ারফুলি সো দ্যাট শি কুড পাস দ্য এক্সাম, আমরা জানি ক্যান কুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, শি কুড পাস দ্য এক্সাম সংক্ষিপ্ত লিখলাম। ওকে, বুঝতে পেরেছো? আর যদি এখানে রিডস থাকতো তাহলে কি দিতাম? তাহলে এটা প্রেজেন্ট টেন্স ছিল, এখানে আমরা ক্যান ইউজ করতাম। ওকে, ক্যান। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এই সো ডটের দ্যাটের ক্ষেত্রেও সেম রকম, কিন্তু সো ডটের পরে তোমার একটা নট আসতে পারে, যেমন ক্যান নট, কুড নট আসতে পারে। ওকে, তারপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রুল যেগুলো খুব বেশি আসে, যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। বাংলাটা আমি লিখি নাই, এই জন্য বলে দিচ্ছি মুখে, এটাই উপযুক্ত সময়। যেমন আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম
টাইম হাই টাইম। এখন হলো গুরুত্বপূর্ণ, এখানে দুইটা রোল আছে, ইট ইজ টাইম, ইট ইজ টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে, ঠিক আছে, পূর্ণ সেন্টেন্স আসে, সাবজেক্ট আসে, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের V2 হবে। যেমন আমরা বলি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইজ হাই টাইম উই লেফট দ্য হোস্টেল। এটাই উপযুক্ত সময় হোস্টেল ত্যাগ করার। কারণ হলো যেখানে যদি সাবজেক্ট আসছে এই জন্য ভার্বের পাস্ট ফর্ম দিচ্ছি। ওকে, যদি এখানে সাবজেক্ট না আসে, যদি তোমাদেরকে টু করে দেওয়া হয়, অনেক জায়গায় অনেক বোর্ডে আসছে, ঠিক আছে, ইট ইজ হাই টাইম টু, তাহলে কি হবে? আমরা জানি টু ইনফিনিটিভ যদি ইউজ হয় তাহলে তার ভার্বের বেস ফর্ম বসে, তাহলে লিভ, লেফটের পাস্ট ফর্ম বেস ফর্ম লিভ। ইট ইজ হাই টাইম টু লিভ দ্য হোস্টেল। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আসে আমাদের নো সুনার হেড। নো সুনার হেড, আচ্ছা, নো সুনার হেড ডট ডট দ্যাট। নো সুনার হেড থাকলে ডট ডটের পরে কি হবে? পরের একটা পূর্ণ সেন্টেন্সটার আগে একটা কি হবে? অবশ্যই দেন হবে। আর যদি স্কার্সলি থাকে তাহলে কি হবে? তাহলে অবশ্যই হোয়েন হবে। আর হার্ডলি যদি থাকে তাহলে বিফোর হবে। আশা করি তোমরা খেয়াল করতেছো, ঠিক আছে। আমি সবগুলো তো আর লেখা সম্ভব না এই অল্প সময়ের মধ্যে। আমি একটা সেন্টেন্স লিখি, নো সোনার হেড নো সোনার হেড আই সিন হিম। দেখো খেয়াল করো, এখানে নো সোনার হেডের পরে সাবজেক্ট আসে, সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে ভার্বটা V3 হবে, তাহলে কি হবে? V3। নো সোনার হেড আই সিন হিম, আমি তাকে দেখতে না দেখতেই, তারপর আমরা দেন ইউজ করব, ঠিক আছে, দেন এখানে। আর যদি স্কার্সলি থাকে তাহলে এখানে হোয়েন ইউজ করব, তারপর হার্ডলি থাকলে বিফোর ইউজ করব এখানে এই দেনের জায়গায়। ওকে, নো সোনার হেড আই সিন হিম দেন হি র্যান এওয়ে, দৌড়ে পালালো। আমি তাকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালালো। ওকে, তাহলে এটা পূর্ণ। ওকে, এরপরে আমরা জানি দেনের পরে যে টেন্সটা আসবে, দেনের পরে যে টেন্সটা আসবে এটা অবশ্যই পাস্ট টেন্স হবে, রানের পাস্ট ফ্রম রেন। ওকে, তারপর একটা রুল হয়ে গেছে, এটা খুবই সহজ। তারপর আসে অনেক জায়গায় আসে দো এবং অলদো। এটা খুবই সিম্পল, আমরা বলতে পারি দো অলদো শব্দের অর্থ হলো যদিও। যদিও দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, ঠিক আছে, এটা অর্থ। দো হি ইজ পুয়ার, হ্যাঁ, সবসময় যে জন্য এই জিনিসটা লিখলাম যে এই এরপরে দো হি ইজ পুয়ার এর পরে অবশ্যই তোমাকে কমা ইউজ করতে হবে, কারণ তোমার হলো কনজাংশন সামনে চলে গেছে, সামনে চলে গেলে তোমার ইউজ করতে হবে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। ওকে, আচ্ছা, এখন আসো তোমাদের কন্ডিশনের পার্ট নিয়ে। আমরা জানি কন্ডিশন মূলত 3 প্রকার, ঠিক আছে, কিন্তু কন্ডিশন আসলে হলো 4 প্রকার। ফার্স্ট কন্ডিশনটা ধরা হয় না, ফার্স্ট কন্ডিশনটা ধরা হয় না অনেক সময়, এটা আমরা পড়ি না। তারপর ফার্স্ট কন্ডিশনটা দিই, এটাকে বলা হয় জিরো কন্ডিশন। ওকে, কন্ডিশন মানে শর্ত, আমি এখানে লিখে দিলাম কন্ডিশন মানে নিলে শর্ত, ঠিক আছে। যে জিরো কন্ডিশন যদি বলি, কন্ডিশন মানে হলে শর্ত মানে হলে ইফ, যদি ওয়াটার হিটস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে? এখানে যদি চিরন্তন সত্য হয় এরপরে অবশ্যই চিরন্তন সত্য দিতে হবে, ঠিক আছে। জিরো কন্ডিশন মানে হলে চিরন্তন সত্য হবে। ইফ ওয়াটার হিটস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে? ইট বয়েলস, এটা ফুটে। ওকে, চিরন্তন সত্য হবে। এখন আসো ফার্স্ট কন্ডিশন। ইফ আমি একটা দিই, ইফ হি কামস, যদি সে আসে,
যদি এখানে প্রেজেন্ট টেন্স হয় পরেরটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইফ হি কামস আই উইল গো, মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট হবে, আই উইল গো। তাহলে সেকেন্ড কন্ডিশন, ইফ হি, একই সেন্টেন্স দিয়ে লিখি, কামের জায়গায় কেম দিয়ে দিলাম, কেম। ইফ হি কেম তাহলে কি হবে, আই উইলের পাস ফর্ম আমরা উড দিয়ে দিব, উড গো, ঠিক আছে, মডেল অক্সিলারি। ওকে, ইফ হি কেম দিস এখানে পাস ফর্ম, এই জন্য এখানে উড দিতে হয়েছে। ওকে, তারপর দেখো থার্ড কন্ডিশন, ইফ হি হ্যাড কাম, আমরা জানি পাস্ট পারফেক্ট। ইফ হি হ্যাড কাম তাহলে কি হবে, আই, তাহলে নিয়ম একটা উড আনতে হবে, নিয়মে একটা হ্যাভ আনতে হবে, আই উড হ্যাভ গন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে পারো, ভার্বের V3 ইউজ করতে পারো। এখন বলতে পারো এখানে শুধু কি উড বসবে নাকি অন্য কিছু দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই অন্য কিছু দেওয়া যাবে। এখানে তুমি কুড ইউজ করতে পারো, তুমি মাইট ইউজ করতে পারো, মাইট যে কোনো একটা দিলেই হবে। ওকে, এখানে সমস্যা নেই। আমি কুড ইউজ করছি, তুমি মাইট ইউজ করতে পারবো, তুমি কুড ইউজ, আমি উড ইউজ করছি, তুমি কুড ইউজ করতে পারো, মাইট ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা রুলগুলো বুঝতে পেরেছো। আর এই রুলগুলো যদি খুব সুন্দর করে বোঝা যায়, আসলে বেশি রুল পড়তে হয় না, 20 থেকে 20টার মতো রুল পড়লেই তোমার র্যান্ডমলি বারবার রিপিট হয়ে আসতেছে। আশা করি তোমরা আজকের ক্লাসে উপকৃত হবা। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে পরবর্তী ক্লাসে, আবার দেখা হবে পরবর্তীতে ক্লাসে। আল্লাহ হাফিজ।